কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যে রাষ্ট্র রাষ্ট্রের শাসন ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার সাধিত শেষ না হবে যতদিন না পর্যন্ত আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সকল প্রকার হুমকি থেকে সকল প্রকার থ্রেট থেকে আমরা মুক্ত হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব চলমান থাকবে। এই বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে সারা দেশে বিশেষত ঢাকা শহরে আপনারা জানেন অনেকগুলো রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে। কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা জুলাই সনদ ডিক্লেয়ার করবেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, এবং সেখানে আমারও আমন্ত্রণ ছিল। কিন্তু আমি মনে করেছি যে ঢাকা শহরের রাজধানীর এই অনুষ্ঠানে অংশগ্রহণের চেয়ে আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠান আমার কাছে এবং কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। আমি মনে করি এবং আমার মনে হয় সকল শিক্ষকরা একমত হবেন যে আমাদের যে বিপ্লব শুরু হয়েছে গত বছর জুলাই মাস থেকে, সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ, তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে এবং সেই বিপ্লব বাংলাদেশের তরুণদেরই সম্পন্ন করতে হবে। আমরা বিপ্লব করবার কিংবা বিপ্লব সম্পন্ন করার বয়স পার হয়ে গেছে এবং এই কারণে বিদেশের সেই নির্বাসন থেকে ফেরার পর থেকে আমি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো কলেজে আমন্ত্রণ পেলে সেটাকেই আমি সব থেকে গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমি আমাদের তরুণদের আশা আকাঙ্ক্ষার সাথে পরিচিত হতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষাকে আমি জানতে চাই এবং সেই কারণেই আমি আজকে ঢাকার অনুষ্ঠান বাদ দিয়ে আমি কুষ্টিয়াতে এসেছি আপনাদের সাথে এই মত বিনিময় করবার। তো আমি যে থ্রেটগুলোর কথা বলতে যাচ্ছি, এই থ্রেটগুলো কিন্তু আপনাদেরকেই মোকাবেলা করতে হবে, অর্থাৎ তরুণদেরই মোকাবেলা করতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি যে অবশ্যই ছাত্ররা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। ওই বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু ওই বিপ্লবে কর্মজীবীরা ছিলেন, শ্রমজীবীরা ছিলেন, কৃষক ছিল, মধ্যবিত্তরা ছিল, এমনকি আমরা দেখেছি যে রিটায়ার্ড সামরিক অফিসাররা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার পরিজন। যাতে এই বিপ্লবের অংশগ্রহণে শুধুমাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণী ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার, এটা যেন আমরা কখনো ভুলে যাই। এবং আপনারা যদি শহীদদের তালিকাও দেখেন তাহলে দেখতে পাবেন সেই তালিকার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মজীবী মানুষ, শ্রমিক, রিক্সা চালক, এদের মতো মানুষের শহীদের সংখ্যা আপনারা সেখানে প্রচুর দেখতে পাবেন। এদেরকে আমরা যেন কোনোদিন তাদের মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই, এটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন যে কথাটা বলছিলাম যে এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, বিপ্লব কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। বিপ্লবকে বাঁচিয়ে রাখতে না পারলে বিপ্লব একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা। তো এই বিপ্লবের থ্রেট থেকে আসছে, বিপদ থেকে আসছে। বিপদ দুই দিক থেকে আসবে। একটা বিপদ আসবে অভ্যন্তরীণ বিপদ, ইন্টারনাল। সেই বিপদটা থেকে আসবে, সেগুলো হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিংবা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিগত 16 বছরের ফ্যাসিস্ট শাসনে যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশকারীরা কিন্তু সর্বতভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই গত কয়েকদিন আমার দেশ পত্রিকায় আমরা সামরিক বাহিনীর ভিতরে যে অনুপ্রবেশ ঘটেছিল এই ভারতীয় দালাল গোষ্ঠীর রয়্যাল এজেন্টে, তাদের ব্যাপারে আমরা ক্রমাগতভাবে খবর প্রকাশ করে দিচ্ছি। এক সময় ছিল
ছিল বাংলাদেশে, যখন সামরিক বাহিনী নিয়ে কোনো খবর প্রকাশ করতে সংবাদ মাধ্যম দ্বিধাগ্রস্ত হতো। আমি মনে করি এই দ্বিধাগ্রস্ত হওয়ার পিরিয়ডটা আমরা পার হয়ে এসেছি। কারণ আমরা যদি এই এই রয়ের কিংবা ভারতের দালাল গোষ্ঠীকে তাদের মুখোশ উন্মোচন না করি, তাহলে আমরা দীর্ঘমেয়াদী লড়াইয়ে আমরা জয়লাভ করতে পারবো না। কারণ ঘরের ভিতরে শত্রু রেখে আপনি বিদেশিদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। কাজেই আমাদের উচিত শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অনেকেই আমার আগে অনেক বক্তব্য বলে গেছেন যে বিশ্ববিদ্যালয় ফাঁসিবাদের দোষকরা এখনো আছেন। কেবল এই বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফাঁসিবাদের দোষক কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য, এবং সেই কর্তব্য আমাদের সকলকে পালন করতে হবে। আমি একজন পত্রিকার সম্পাদক হিসেবে আমার দেশ পত্রিকায় আমার সাধ্যমতো সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা চলে যাব। এখন এক্সটার্নাল থ্রেটের কথা একটু বলি আপনাদেরকে। বাংলাদেশ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দ্বীপের মতো দেশ বলে আমি মনে করি। কেন আমি দ্বীপ বলছি? মানে জিওগ্রাফির ডেফিনেশনে বাংলাদেশ অবশ্যই দ্বীপ না, কিন্তু আমি এই রাষ্ট্রটিকে মুসলমানদের একটা দ্বীপ বলছি। কারণ হচ্ছে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র যদি আমরা আয়তনের দিকে বিচার করি, কিন্তু জনসংখ্যার বিচারে এটা একটা বিশাল রাষ্ট্র। আমাদের প্রায় 18 কোটি জনগণ, যার মধ্যে 90% মুসলমান। কিন্তু আমাদের চারদিকে যদি আমরা বর্ডারের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে আমাদের এক দীর্ঘ 4000 কিলোমিটারের বর্ডার। 4000 কিলোমিটার, এটা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। আমি মনে করি, এবং আমার মনে হয় সকল শিক্ষকরা একমত হবে, যে আমাদের যে বিপ্লব শুরু হয়েছে গত বছর জুলাই মাস থেকে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের তরুণরা এবং বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে, এবং সেই বিপ্লব বাংলাদেশের তরুণদেরই সম্পন্ন করতে হবে। আমরা বিপ্লব সম্পন্ন করার বয়স পার হয়ে এসেছে, এবং এই কারণে বিদেশের সেই নির্বাসন থেকে ফেরার পর থেকে আমি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো কলেজে আমন্ত্রণ পেলে সেটাকেই আমি সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। কারণ আমি আমাদের তরুণদের আশা আকাঙ্ক্ষার সাথে পরিচিত হতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষাকে আমি জানতে চাই, এবং সেই কারণেই আমি আজকে ঢাকার অনুষ্ঠান বাদ দিয়ে আমি কুষ্টিয়াতে এসেছি আপনাদের সাথে এই মত বিনিময় করব। তো আমি যে থ্রেটগুলোর কথা বলতে যাচ্ছি, এই থ্রেটগুলো কিন্তু আপনাদেরকেই মোকাবেলা করতে হবে, অর্থাৎ তরুণদেরই মোকাবেলা করতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি, যে অবশ্যই ছাত্ররা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, এটা যেন আমরা কখনো ভুলে না। ওই বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু ওই বিপ্লবে কর্মজীবীরা ছিলেন, শ্রমজীবীরা ছিলেন, কৃষক ছিল, মধ্যবিত্তরা ছিল, এমনকি আমরা দেখেছি যে রিটায়ার্ড সামরিক অফিসাররা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তাদের পরিবার পর্যন্ত। কাজে এই বিপ্লবের অংশগ্রহণে শুধুমাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণী ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার, এটা যেন আমরা কখনো ভুলে যাই। এবং আপনারা যদি শহীদদের তালিকাও দেখেন, তাহলে দেখতে পাবেন সেই তালিকার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মজীবী মানুষ, শ্রমিক, রিক্সা চালক, এদের মতো মানুষের শহীদের সংখ্যা আপনারা সেখানে প্রচুর দেখতে পাবেন। এদেরকে আমরা যেন কোনোদিন তাদের মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই, এটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন যে কথাটা বলছিলাম, যে এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, বিপ্লব কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। বিপ্লবকে বাঁচিয়ে রাখতে না পারলে
বিপ্লব একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা। তো এই বিপ্লবের থ্রেট থেকে আসছে, বিপদ থেকে আসছে। বিপদ দুই দিক থেকে আসবে। একটা বিপদ আসবে অভ্যন্তরীণ বিপদ, ইন্টারনাল। সেই বিপদটা থেকে আসবে, সেগুলো হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিংবা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিগত 16 বছরের ফ্যাসিস্ট শাসনে যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশকারীরা কিন্তু সর্বতভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই গত কয়েকদিন আমার দেশ পত্রিকায় আমরা সামরিক বাহিনীর ভিতরে যে অনুপ্রবেশ ঘটেছিল এই ভারতীয় দালাল গোষ্ঠীর রয় এজেন্টে, তাদের ব্যাপারে আমরা ক্রমাগতভাবে খবর প্রকাশ করে যাচ্ছি। এক সময় ছিল বাংলাদেশে যখন সামরিক বাহিনী নিয়ে কোনো খবর প্রকাশ করতে সংবাদ মাধ্যম দ্বিধাগ্রস্ত হতো। আমি মনে করি এই দ্বিধাগ্রস্ত হওয়ার পিরিয়ডটা আমরা পার হয়ে গেছি। কারণ আমরা যদি এই রয়ের কিংবা ভারতের দালাল গোষ্ঠীকে তাদের মুখোশ উন্মোচন না করি, তাহলে আমরা দীর্ঘমেয়াদী লড়াইয়ে আমরা জয়লাভ করতে পারবো না। কারণ ঘরের ভিতরে শত্রু রেখে আপনি বিদেশিদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। কাজেই আমাদের উচিত শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অনেকেই আমার আগে অনেক বক্তব্য বলেছেন যে বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোষররা এখনো আছেন। কেবল এই বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোষর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য, এবং সেই কর্তব্য আমাদের সকলকে পালন করতে হবে। আমি একজন পত্রিকার সম্পাদক হিসেবে আমার দেশ পত্রিকায় আমার সাধ্যমতো সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা করে যাব। এখন এক্সটার্নাল থ্রেটের কথা একটু বলি আপনাদেরকে। বাংলাদেশ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দ্বীপের মতো দেশ বলে আমি মনে করি। কেন আমি দ্বীপ বলছি? মানে জিওগ্রাফির ডেফিনেশনে বাংলাদেশ অবশ্যই দ্বীপ না, কিন্তু আমি এই রাষ্ট্রটিকে মুসলমানদের একটা দ্বীপ বলছি। কারণ হচ্ছে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র যদি আমরা আয়তনের দিকে বিচার করি, কিন্তু জনসংখ্যার বিচারে এটা একটা বিশাল রাষ্ট্র। আমাদের প্রায় 18 কোটি জনগণ, যার মধ্যে 90% মুসলমান। কিন্তু আমাদের চারদিকে যদি আমরা বর্ডারের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে আমাদের এক দীর্ঘ 4000 কিলোমিটারের বর্ডার, 4000 কিলোমিটার। এবং ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং হিন্দু জনগোষ্ঠী মেজরিটি রাষ্ট্র। আর আরেকদিকে যদি আমরা দেখি, সেখানে আমরা মায়ানমারকে দেখতে পাই। মায়ানমার একটি বুদ্ধিস্ট রাষ্ট্র। তার মানে আমরা মুসলমানরা চারদিকে যে রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, সেই রাষ্ট্রগুলো কিন্তু অন্য ধর্মের মানুষদের রাষ্ট্র। সেই হিসেবে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের থ্রেট, আপনারা জানেন যে একটা রাষ্ট্রের ইমিডিয়েট থ্রেট তার প্রতিবেশীদের কাছ থেকে আসে। এটাই স্বাভাবিক, সব রাষ্ট্রের বেলায় এটা সত্য। সকল রাষ্ট্রের প্রতিবেশী তার ভারতের সাথে আমাদের এক দীর্ঘ 4000 কিলোমিটারের বর্ডার, 4000 কিলোমিটার। এবং ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং হিন্দু জনগোষ্ঠী মেজরিটি রাষ্ট্র। আর আরেকদিকে যদি আমরা দেখি, সেখানে আমরা মায়ানমারকে দেখতে পাই। মায়ানমার একটি বুদ্ধিস্ট রাষ্ট্র। তার মানে আমরা মুসলমানরা চারদিকে যে রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, সেই রাষ্ট্রগুলো কিন্তু অন্য ধর্মের মানুষদের রাষ্ট্র। সেই হিসেবে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের থ্রেট, আপনারা জানেন যে একটা রাষ্ট্রের ইমিডিয়েট থ্রেট তার প্রতিবেশীদের কাছ থেকে আসে। এটাই স্বাভাবিক, সব রাষ্ট্রের বেলায় এটা সত্য। সকল রাষ্ট্রের প্রতিবেশী তার পোটেনশিয়াল এনিমি, আমি এনিমি বলি নাই, আমি বলেছি পোটেনশিয়াল এনিমি। এইভাবেই রাষ্ট্র বিবেচনা করতে হয়। রাষ্ট্র চালাতে হলে
এভাবেই বিবেচনা করতে হবে যে আমাদের প্রতিবেশীরা আমাদের পোটেনশিয়াল এনিমি অ্যান্ড পোটেনশিয়াল অ্যান্ড কম্পিটিটর অ্যান্ড পোটেনশিয়াল এনিমি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আমরা এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে পারি। এবং এই এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে গিয়ে আমাদের আরো স্মরণে রাখতে হবে যে সামরিক দিক দিয়ে আমরা খুব শক্তিশালী জাতি, শক্তিশালী রাষ্ট্র নয়। আমাদের জনসংখ্যা আছে, কিন্তু আমাদের সম্পদের অভাবের কারণে সামরিক দিক দিয়ে আমরা খুব একটা শক্তিশালী নই। এবং আমাদের চারপাশে যে রাষ্ট্র ঘিরে আছে ভারত, সে একটি সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র শুধু নয়, সে একটা অ্যাটমিক পাওয়ার স্টেট, তার পারমাণবিক শক্তি সেই রাষ্ট্রে আছে। তাহলে আমরা আমাদের স্বাধীনতা কিভাবে রক্ষা করি? এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তারা তো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্যই শহীদ হয়েছে, তারা তো বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবার জন্য শহীদ হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি তাহলে আমরা শহীদদের মর্যাদা রক্ষা করতে পারবো না, এটা আমাদের পরিষ্কার করে মনে রাখতে হবে। কাজেই আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার, আমরা জানি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের আয়ু আছে আর 6 থেকে 7 মাস। কারণ সরকার প্রধান ঘোষণা করে দিয়েছে, একবার বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা জানি, এবং আজকে আমি যতদিন খবর পেয়েছি আজকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের কথা ঘোষণা করবেন। সুতরাং এই সরকার আর মাত্র 7 মাস আছে, কাজে তাদের পক্ষে, এই সরকারের পক্ষে কোনো বৈপ্লবিক পরিবর্তন করবার সময় নাই। এরপরে যে সরকার আসবে, যে নির্বাচিত সরকার আসবে 5 বছরের জন্য, সেই সরকারের প্রতি আমার একটি পরামর্শ এবং একটি আহ্বান আছে যে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কারণ যদি আমরা আমাদের তরুণ জনগণকে মিলিটারি ট্রেনিং দিয়ে রাখতে পারি তাহলে যখন আমাদের এক্সটার্নাল থ্রেট আসবে আমি নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের তরুণ সমাজ সেই এক্সটার্নাল থ্রেটকে মোকাবেলা করতে সক্ষম হবে। কারণ আমাদের তরুণেরা দেখিয়েছে তারা বুলেটকে ভয় পায় না। আবু সাইদ দেখিয়েছে যে বুলেটের সামনে, বন্দুকের সামনে কিভাবে 2 হাত প্রসারিত করে বুক চিপিয়ে দাঁড়িয়ে থাকা যায়। তাহলে যদি এটাই আমাদের তরুণদের সাহস হয়ে থাকে তাহলে সেই তরুণকে যদি আমরা মিলিটারি ট্রেনিং দিতে পারি তাহলে আমি মনে করি আল্লাহর রহমতে এমন শক্তি দেয় যারা 18 কোটি মুসলমানের দেশকে পরিণত করতে সক্ষম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে গেছে, আমাদের ওয়াক্ত প্রায় পার হয়ে যাচ্ছে আমাদের জোহরের নামাজে। শুধু সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে আমরা যেন আমাদের কোনো ব্যবহারে, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জুলাই বিপ্লবকে যেন প্রশ্নবিদ্ধ না করি, এই আহ্বানটা থাকবে আমার রাজনীতিবিদদের প্রতি, এই আহ্বান থাকবে আমাদের তরুণদের প্রতি। আপনারা কোনোভাবে যেন পথভ্রষ্ট হবেন না, যাতে করে এই পথভ্রষ্টতার কারণে জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়। কোনো কোনো ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, যেটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি আমাদের সতর্ক হওয়া আবশ্যক, আমাদের সবার সতর্ক হওয়া আবশ্যক। এবং আমি শিক্ষকদের বিশেষভাবে বলবো, আপনারা অবশ্যই আপনাদের ছাত্রছাত্রীদের এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেবেন, তাদেরকে উৎসাহ দেবেন যাতে তারা ন্যায়নিষ্ঠ থাকে, যাতে তারা কোনো রকম লোভ বা চাপের কাছে তারা মাথা নত না করে। তো কাজেই আজকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এমন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। আমি সবসময় তরুণদের সাথে কথা বলে আমি উজ্জীবিত হই। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে 2018 সালে আমি কুষ্টিয়ার একটি ঘটনার প্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম, দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে আমি দেশে ফেরত এসেছি, নির্বাচন শেষে
6 বছর পরে। 6 বছর পরে আমি বাংলাদেশে এসে একটি অভূতপূর্ব পরিবর্তন দেখতে পেয়েছি এবং সেই পরিবর্তনটি ঘটেছে তরুণদের মধ্যে। আমি বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং ইসলাম প্রশ্নে অসাধারণ ঈমান তাদের মধ্যে দেখতে পেয়েছি এবং এই দুটো প্রশ্নে তাদের মধ্যে যে দৃঢ়তা আমি দেখেছি তাতে আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশকে ইনশাআল্লাহ আর কোনোদিন ফ্যাসিবাদ কবলিত করা যাবে না, আর কোনোদিন দিল্লির উপনিবেশ পরিণত করা যাবে না বাংলাদেশকে। এই আশীর্বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।